Hello friends, today I will discuss the poem Autumn by John Clare. Autumn is a very beautiful poem about the beauty of nature, the atmosphere and the weather during the season autumn in England countryside. Now look at the title very carefully. The letter N is actually silent in the word autumn. Therefore, the right pronunciation of the word autumn will be without the N. Now before going into the poem, I would like to share some important facts about John Clare the poet. First of all, he was actually an English poet. উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংলিশ পোয়েট ছিলেন। He was also known as the peasant poet or the Northamptonshire peasant poet. Northamptonshire was actually his birthplace in England. তাহলে তিনি peasant poet নামেও পরিচিত ছিলেন। এই যে জন ক্লেয়ার তার সকল পোয়েট্রিতে স্পেশালি এই পোয়েমটাতে নেচার নিয়ে সিজনাল বিউটি নিয়ে এত কিছু বলে গেছেন সেটা কেন? বিকজ হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য সন অফ আ ফার্ম লেবারার। ওনার বাবা ইংল্যান্ডের যে এগ্রিকালচারাল ফার্মগুলো ছিল সেখানে কাজ করতেন অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ নেচার ফ্রম হিজ চাইল্ডহুড। এছাড়াও একটা কারণ ছিল হি ওয়াজ দ্য ফলোয়ার অফ কন্টেম্পোরারি পোয়েটস। সেই সময় যত পোয়েট ছিল তৎকালীন কবিরা তারা সকলেই নেচারকে প্রেজ করে কবিতা লিখছিলেন এবং জন ক্লেয়ারও তাদের একজন ফলোয়ার ছিলেন। আচ্ছা, তারা কেন সকলে নেচারকে প্রেজ করে কবিতা লিখছিলেন? বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। নাও হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো শিল্প বিপ্লব। ইন দ্য বিগিনিং অফ 1760s, especially in Britain, there began an immense development in the field of science and machinery instruments. Manpower was replaced by the machine. মানে ধরো আগে কোনো একটা পোশাক একজন মানুষ নিজে হাতে পরিশ্রম করে তৈরি করতেন, এখন কোনো একটা মেশিন সেই একই কোয়ালিটির পোশাক খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ তৈরি করে ফেলছে। ফলে মানুষের কর্মক্ষমতার যে গুরুত্ব সেটা দিন দিন কমে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে ব্রিটিশ পিপল ওয়ার ভেরি মাচ হ্যাপি। বাট সায়েন্স যত বেশি প্রোগ্রেস করে একটা বিষয় কিন্তু তত বেশি এফেক্টেড হয়, নেচার, প্রকৃতি। তাই এই ইংল্যান্ডের কান্ট্রি সাইডে অর্থাৎ গ্রামগুলোতে যারা থাকতেন দেয়ার লাইফ ওয়াজ গেটিং ভেরি মাচ মিজারেবল ডে বাই ডে। আর এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কিছু ফলাফলও ছিল। তার মধ্যে একটা ছিল কি আরবানাইজেশন। গ্রামাঞ্চলের লোকজন গ্রাম ছেড়ে আরবান এরিয়াতে অর্থাৎ শহরাঞ্চলে শিফট করতে থাকে। ফর হোয়াট? ফ্যাক্টরিতে কাজ করার জন্য। আর সিটি এরিয়াগুলোতে মানুষজন যখন কনজাস্টেড হয়ে থাকে ঠিক সেরকমভাবেই কান্ট্রি সাইডগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। এছাড়াও একটা জিনিস পাল্লা দিয়ে বাড়তে থাকে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ নেচার। বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করার জন্য যেগুলো এগ্রিকালচারাল জায়গা, গাছপালা সেগুলোকে ধ্বংস করা হয়। During that time, some poets and philosophers realized that the poor condition of the countryside was very much bad. এবং সেই জন্য they unfold their thought for nature through their writings. John Clare was one of them. Acha, before discussing or analyzing the poem, I would like to share you some images and photos about Industrial Revolution. যেমন ধরো এখানে ফ্যাক্টরি দেখতে পাচ্ছ, নতুন নতুন প্রথম দিকে ফ্যাক্টরি যেমনভাবে তৈরি হয়, ধোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ সেখানে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে এবং পলিউশন শুরু হচ্ছে। আর এই ফটোটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা ফটো। ভালো করে যদি দেখো দেখতে পাবে একজন মাত্র ওয়ার্কার আছে এবং খুব বড় বড় মেশিন আছে। যেমন আমাদের এখন মডার্ন ডেতে হয়, এখন যারা ওয়ার্কার থাকে তারা জাস্ট মেশিনগুলোকে হ্যান্ডেল করে, বাকি সমস্ত কাজ মেশিন করতে থাকে। ম্যান পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে ইংল্যান্ডের গ্রামের ছবি, যেটা ওই ডিউরিং দ্যাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আস্তে আস্তে গ্রামগুলো শূন্য হতে শুরু করছে, এগ্রিকালচারাল ফিল্ডগুলো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আচ্ছা, পোয়েমটা পড়ার আগে একটা জিনিস খেয়াল করে দেখো যে অটম সিজনটা ইংল্যান্ডের আর অটম সিজনটা ইন্ডিয়াতে অনেক বেশি ডিফারেন্ট। ইংল্যান্ডে কি হয়, পাতা ঝরে পড়ে, হঠাৎ দমকা হাওয়া দেয়, গাছের ফল বা বীজ টুপটাপ করে ঝরে পড়ে,
আর আমাদের শরৎকাল মানে কি? কাশ ফুলে ভরা মাঠ আর তুলোর মতো সুন্দর সুন্দর মেঘের শাড়ি। আমরা যেটা পোয়েমটা পড়ছি সেটা কিন্তু ইংল্যান্ডের, মানে ইংল্যান্ডের অটম পোয়েম, অটম সিজনের কথা বলা আছে। চলো তাহলে শুরু করা যাক। I love the fitful gust that shakes the casement all the day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. The poet is saying that he loves the fitful gust. What is fitful? ফিটফুল হচ্ছে এমন কিছু যেটা রেগুলার নয়, এই হচ্ছে, এই থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। আর গাস্ট কি? গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া বা হাওয়ার ঝাপটা। আর কেসমেন্ট হলো জানালার পাল্লা। দিস ইজ দ্য পিকচার অফ কেসমেন্ট। এই ধরনের জানলাগুলোতে কোনো রড গ্রিল কিছু থাকে না, রাদার দুটো পাল্লা থাকে, এই পাল্লাতে এসে দমকা হাওয়াটা ধাক্কা মারছে। সো দ্য পোয়েট ইজ সেইং দ্যাট ওনার সেই দমকা হাওয়াটা খুব ভালো লাগে, উনি খুব ভালোবাসেন, যেটা বারবার সারা দিন ধরে এসে জানলাটাকে ধাক্কা মারছে আর শেক করছে। And from the mossy elm tree takes the faded leaves away. এলম ট্রি হচ্ছে এক ধরনের গাছ যেটা ইংল্যান্ডে পাওয়া যায়, আর মসি এলম ট্রি মানে হচ্ছে সেই এলম ট্রি যেটাতে শ্যাওলা ধরেছে। The first picture is of mossy. The first picture is about a elm tree and the second picture is about a mossy elm tree. যেই এলম ট্রিটাতে শ্যাওলা ধরে গেছে। তো পোয়েট কি বলছেন যে ওই হাওয়ার ধাক্কা মসি এলম ট্রির যে পাতাগুলো, সেই পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সেই পাতাগুলো কীরকম? না ফেডেড। ফেডেড কেন? না পাতা ঝরে পড়ার আগে তার কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। টুইরলিং দেম, টুইরলিং মানে হচ্ছে পাক খেয়ে ঘোরা। সেই পাতাগুলো, মসি এলম ট্রিয়ে ঝরে পড়া পাতাগুলো আমার উইন্ডো পেনের কাছে এসে, উইন্ডোর কাছে এসে, জানলার কাছে এসে গোল গোল পাক খেয়ে ঘুরে কী করছে? না গলিতে সেরকম আরও হাজারটা ঝরে পড়া পাতার সাথে গিয়ে মিশছে। সো দ্য ওপেনিং লাইন্স আর বিউটিফুল। দ্য পোয়েম, দ্য ফার্স্ট স্ট্যান্জা ইজ ভেরি মাচ আর্টিস্টিক। প্রথম স্ট্যান্জাটা পড়ে আমরা বুঝতে পারলাম দমকা হাওয়া, ঝরে পড়া পাতা, ইটস অ্যাবাউট দ্য অটম সিজন। Now it's time for the second stanza. I love to see the shaking twig dawn still the shut of eve, the sparrow on the cottage roof whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with the flowers to lie. আচ্ছা, টুইগ কি বলো তো? সি, এই অংশটাকে বলছে ব্রাঞ্চ, আর একদম এই অংশটাকে বলছে প্রশাখা বা টুইগ। এই অংশটা টুইগ। ছোট ছোট প্রশাখাগুলো যেখান থেকে জাস্ট পাতা বেরিয়ে এসছে নতুন। অটাম যেহেতু পাতা ঝরা সিজন, তাই এরকমভাবে এমন একটা প্রশাখার ছবি দেখাচ্ছে যেটাতে পাতা নেই। তো কবি বলছেন যে আই লাভ টু সি শেকিং টুইগ। ওই টুইগটা কেন কাঁপছে? বিকজ অফ দ্য হাওয়া, বিকজ অফ দ্যাট দমকা হাওয়া। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। ওই যে টুইগটা, গাছের প্রশাখাটা কাঁপছে থরথর করে, সেটাকে কবির ভাষায় বলছেন যেন নাচ করছে। কেমন করে নাচ করছে? না টিল দ্য শার্ট অফ ইভ। ইভ হচ্ছে কবিতার ভাষায় ইভিনিং। ইভকে আমরা অ্যাকচুয়ালি বলি ইভিনিং, কিন্তু বিভিন্ন কবিরা কবিতায় ভালো ভাষা দেওয়ার জন্য, কবিতাটাকে বিউটিফুল করার জন্য এরকম ছোটো ছোটোভাবে ভাষার ইউজ করে থাকেন, মোল্ড করে থাকেন ভাষাটাকে। সেই রকমই এখানে জন ক্লেয়ারও করেছেন। তো কবি বলছেন যে সেই প্রশাখাটা যেন থরথর করে নাচ করছে যতক্ষণ না ইভিনিং নেমে আসছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো মানে আমরা জানি, কটেজ রিগ দেখব। এইটা হচ্ছে কান্ট্রি সাইডের কটেজ, এবং কটেজের যে ছাদ বা যেটাকে অনেক সময় কড়িবর্গাও বলা হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে রিগ।
তো সেইখানে কি করছে না স্প্যারোরা কিচিরমিচির শব্দ করছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চিরপুড মেক বিলিভ, তাদের কিচিরমিচির শব্দটা, স্প্যারোর এই কিচিরমিচির শব্দটা কি আমাকে কি বিশ্বাস করাচ্ছে, আমাকে কি বলছে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই। ফ্লার্টিং বাই মানে হচ্ছে খেলার ছলে। তো বলছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। স্প্রিং যেন খেলার ছলে সামারের কোলে গিয়ে ফুলের মতো আশ্রয় নিচ্ছে, অর্থাৎ কিনা স্প্রিং পেরিয়ে যাচ্ছে। Such a beautiful sentence. Look at the beauty of the poem. Look at the beauty of the sentences. অটাম হয়তো অন্যদের কাছে জাস্ট একটা সিজন, তোমার আর আমার কাছে জাস্ট একটা শরৎকাল, কিন্তু কবির কল্পনায় অটাম অদ্ভুত একটা মায়াময় রূপ পাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হলো থার্ড স্ট্যান্জা। I love to see the cottage smoke curl upwards through the trees. The pigeons nestle round the court on November days like these. The cock upon the dunghill crowing, the mill sails on the heath a-going. বলছে আমি দেখতে ভালোবাসি কটেজ স্মোক দ্যাট কার্ল আপওয়ার্ডস, কটেজের ধোঁয়া যেটা কুণ্ডলি পাকিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আকাশে ওপরের দিকে উঠে যাচ্ছে। কটেজের ধোঁয়া কোথার থেকে আসে বা কিভাবে আসে না, ইংল্যান্ডের যে কটেজগুলো, যে ছোটো ছোটো বাড়িগুলো আছে বা কান্ট্রি সাইডে ভিলেজে যে ধরনের বাড়ি আগেকার দিনে তৈরি হতো, সেখানে ঠান্ডা বা শীতের হাত থেকে বাঁচার জন্য দে অলওয়েজ কিপ আ ফায়ার প্লেস। আর এই ফায়ার প্লেসে যে ধোঁয়া সেটা কুণ্ডলির মতো চিমনির মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। তো কবি বলছেন এই পেঁচানো ধোঁয়ার মণ্ডলীটা দেখতে আমার বেশ লাগে। এই যে চিমনি থাকে কটেজের কাছে এবং সেখান দিয়ে ধোঁয়াটা ওপর দিয়ে বেরিয়ে যায়। Now, if you can remember earlier, I have told you that the wind is not regular. তাই খেয়াল করো এই যে ইমেজারিটার বর্ণনা পোয়েট দিচ্ছেন সেখানে কিন্তু দমকা হাওয়া নেই এবং সেই জন্যই কবি ধোঁয়ার মণ্ডলীটা সহজে দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু সেই ফিটফুল গাছটা থেমে গেছে। আচ্ছা, নেকেড ট্রি কেন বলছে না, দ্য লিভস ওয়্যার ড্রেসেস ফর দ্য ট্রিজ। লিভস মানে পাতাগুলো অ্যাকচুয়ালি গাছেদের জামার মতো, পোশাকের মতো। অ্যান্ড ইফ দ্য ট্রি ইজ লিভলেস দ্যাট মিনস দ্য ট্রি ইজ নেকেড উইদাউট দ্য ড্রেস। The pigeons nestle round the court on November days like these. নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, সেটাকে করা হয়েছে নেসেলড। ওই যে আমি বললাম কবিরা খুব সুন্দরভাবে কবিতার ভাষা ইউজ করেন। নেসেলডটাকে ভার্ব বানানো হয়েছে, অর্থাৎ বাসা বাঁধছে। কোথায় বাসা বাঁধছে? কোর্ট। কোর্ট মানে হলো ওই কান্ট্রি সাইডে কাঠের, স্পেশালি কাঠের পাখিদের বাসা বাঁধার জন্য তৈরি করে দেওয়া হতো। এইটা হচ্ছে ফার্স্ট পিকচারটা হচ্ছে কোর্ট। এখানে ছোট ছোট দরজা আছে, ছোট ছোট খুপড়ি বা কুটুরি আছে যেখানে পাখিরা বাসা বাঁধে। তো পাখিরা এরকম কোর্টের আগে পাশে এসে কি করছে, রাউন্ড দিচ্ছে এবং তাদের বাসা তৈরি করছে। On November days like these. আচ্ছা, নভেম্বর ডেজটাকে কি বলা হচ্ছে? ডাল নভেম্বর ডেজ। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিজ। ডাল কেন বলা হচ্ছে না, এই সময়টা খুব মোনোটোনাস, মনে হয় যেন সময় এগোচ্ছেই না, ইট ওয়াজ ভেরি মাচ বোরিং, এবং সেই জন্য কবি এটাকে বলছে ডাল নভেম্বর। এই ডাল নভেম্বর দিনে পাখিরা জটলা করে কি করছে, বাসা বাঁধছে। The cock upon the dunghill crowing, the mill sails on the heath a-going. ডাংহিল কি? কক মানে মোরগ, জানো তোমরা। ডাংহিল হচ্ছে, ডাং মানে হচ্ছে অ্যানিমাল শেড, আর হিল হচ্ছে স্তূপ একটা। পশুদের মল থেকে গ্রামে এক প্রকার জৈব সার তৈরি হয়।
তাই পশু পাখিদের মলগুলোকে একটা জায়গাতে স্তূপাকৃতভাবে রাখা থাকে, সেটার ওপরে উঠে মোরগটা ডাকছে। এইখানে এরকম একটা জায়গায় উঠে মোরগটা, যেরকম একটা গ্রামের সুন্দর বর্ণনা দিতে গেলে যেই ধরনের ইনসিডেন্টগুলো, যে ধরনের ইমেজারিগুলো ইউজ করা হয়, খুবই এক্স্যাক্টলি সেইগুলোই করছেন। ইংল্যান্ডের কোনো কান্ট্রি সাইড গ্রামে গেলে আমরা ঠিক এটাই দেখতে পাবো। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। মিল মানে এখানে উইন্ড মিলের কথা বলা হচ্ছে। এই যে এটা একটা যন্ত্র বা কল, যার 4টে উইংস থাকে, কিছু কিছু ক্ষেত্রে 6টাও উইংস থাকে, এবং এটা উইন্ড মিলের যে উইংসগুলো সেটাতে হচ্ছে হাওয়া লাগে, এবং হাওয়ার ফলে উইন্ড মিলটা চলতে শুরু করে। আর এটার ভেতরে কি হয়, শস্য যেগুলো হয় সেগুলো পেশাই করা হয়। আচ্ছা, সেলস হচ্ছে, সেল কথাটার অ্যাকচুয়ালি নৌকো বা জাহাজের গতিকে সিগনিফাই করে। The poet is actually comparing the wings of the windmill to the sails of a ship. Just like a ship on water, the windmill is actually running very swiftly or smoothly. আর কোথায় ঘুরছে? On the heath. heath মানে কি? হিথ হলো বড় ফাঁকা জমি, যে অংশে কোনো চাষ করা হচ্ছে না, জাস্ট একটা ঘাসে ভরা জমি। যেমন এই যে উইন্ডমিলটা যেটাতে দাঁড়িয়ে আছে, এই অংশটাকে আমরা বলছি হিথ। এইবার আসছে খুব সুন্দর একটা ওয়ার্ড, আগোয়িং। আগোয়িং কি? আগোয়িং হচ্ছে যে জিনিসটা খুব কন্টিনিউয়াস এবং খুব স্মুথভাবে রান করছে। যখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, উইন্ডমিলের উইংসগুলোতে হাওয়া লেগে উইন্ডমিলটা চলতে শুরু করছে, এবং তার গতিটা হচ্ছে জাহাজের মতোই খুব স্মুথ এবং খুব কন্টিনিউয়াস, থেমে থাকছে না। Now listen to me very carefully. This specific para actually denotes the preparation. Preparation of what? Preparation for the upcoming winter. ইংল্যান্ডে ঠান্ডার সময় পাখিরা নিজেদের বাসাটা গুছিয়ে নেয়, কারণ তারা জানে যে বারবার হয়তো বেরোনো যাবে না, উড়ে টুড়ে যাওয়া যাবে না। পিপল কালেক্ট দেয়ার ফুড অ্যান্ড কর্ন অ্যান্ড আদার স্টাফ সিন্স দেয়ার উইল বি নো মোর কাল্টিভেশন ডিউরিং দ্য উইন্টার। এবং সেই জন্য এই কবিতার এই স্পেসিফিক প্যারাটার মধ্যে দিয়ে জন ক্লেয়ার আমাদের কোথাও একটা হিন্ট দিচ্ছেন যে দেখো, উইন্টারের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, next para. The feather from raven's breast falls on the stubble lee. The acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. র্যাভেন হলো দাঁড়কাক প্রজাতির একটা পাখি। তো সেই পাখির বুক থেকে একটা পালক খসে পড়ছে। কোথায় পড়ছে? না, অন দ্য স্ট্যাবল লি। স্ট্যাবল লি কি? বাঁ দিকে যে ছবিটা, সেটা হচ্ছে স্ট্যাবল লি। স্ট্যাবল লি হলো ধান বা গম জাতীয় শস্য, একটা সার্টেন লেংথে কাটা হয়ে যাওয়ার পর গোড়াগুলো পড়ে থাকে। সেই গোটা জমিটা জুড়ে এই ছোটো ছোটো গোড়াগুলো পড়ে থাকে, সেইটাকে বলা হচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে স্ট্যাবল লি। তো র্যাভেনের ব্রেস্ট থেকে একটা পালক খসে পড়ছে সেই স্ট্যাবল লিতে। Now look at these two lines very carefully. These two lines have a very symbolic meaning. পাখির বুক থেকে পালক খসে পড়া বা এমন একটা ফাঁকা জমিতে পড়া যেখান থেকে শস্য কেটে ফেলা হয়েছে, all of these are actually symbolizing one kind of ending with a little touch of negativity. অন্যান্য পোয়েমে আমরা সুন্দর পাখির বর্ণনা পাই, তার কালারফুল পালকের বর্ণনা পাই, পরিপূর্ণ ধান ক্ষেতের বর্ণনা পাই, উদাহরণ পেয়ে থাকি। But John Clare here wanted to point out the ending of a season also, as if the Industrial Revolution took away the serenity of the beauty of the nature slowly.
The acorns near the old crow's nest fall pattering down the tree. Acorn ki? What is acorn? Acorn is the fruit of oak tree. See, this is acorn. এই অ্যাকর্ন কি হচ্ছে না, ওক গাছে একটা ওল্ড ক্রোয়ের বাসার কাছে কিছু অ্যাকর্ন ধরে আছে যেগুলো আস্তে আস্তে টুপটাপ করে নিচে পড়ছে। এই যে টুপটাপ শব্দ, এটাকে কবি বলছেন প্যাটারিং। আর নিচে কারা আছে? দ্য গ্রান্টিং পিগস। The grunting pigs that wait for all scramble and hurry where they fall. Grunting is the way the pig sounds. তারা হুড়োহুড়ি করে এই ফলগুলো খেতে যাচ্ছে। They were much hungry and that's why they even scrambled. হুঁচট খেয়ে পড়ে যাচ্ছে ছুটতে গিয়ে। During that time in the countryside of England, these acorns were actually the primary food for the pigs. Now look at the para once more for realizing the inner meaning of this para or of the poem. There is an old crow. Old signifies the end of life. On the other hand, there are the pigs who are eating and living their life. Maybe the poet tried to say that if there is an end to a season, there must be another beginning also. Maybe the industrial development is not good for the countryside or the agricultural farm, but it definitely a great progress for the England and the rest of the world. The fruits are falling down from the tree. The tree is losing its offspring, but the same fruit is the food for the other animal. So if there is a loss, there must be gain for other people too. The machine replaced the manpower, but people also learn to use the machine properly and use them for good. Now that's all about the poem, but at the end I must say that I have analyzed the poem from my perspective, discussing about the contemporary socio-political situation of that time and the poet's background also. But each of you have your own understanding, own perspective, way of thinking, and if you can find out other interpretation of this poem, you are always welcome to do that, and please let me know also in that comment section. So yeah, that's it for the lesson, and have a good day.